ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই নিউ ব্লু মারবেড হোটেলে দীপ এবং ইনকা উপস্থিত ছিল। সেখানে ঘুমানোর জন্য সোফায় বালিশ এবং চাদর নিয়ে যাওয়া দেখে ইনকা বলে, হোয়াট ইজ দিস দীপ? এসব তুমি কি করছো? আগে আমরা কত একসাথে এক ছাদের নিচে থাকতাম, আর এখন ঘটনাচক্র সিচুয়েশন আলাদা, তাই বলে তুমি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারো না। ইনসাল্টের কথা শুনে দীপ বলে, আমি তোমাকে ইনসাল্ট করছি না, এমনকি করতেও চাই না। তুমি জানো আমি একজন বিবাহিত, সেটা মানতে অস্বীকার করলেও তার একটা দায়িত্বভার আমার ওপর থাকে, সেটা আমি কোনোভাবে অমান্য করতে পারি না। তাছাড়া তুমিও ক্লান্ত আছো, আমিও অনেক ক্লান্ত। তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো, আমি সোফায় শুয়ে পড়ব। অন্যদিকে আমরা দেখতে পাই নীলু ঝাঁপি নিউ ব্লু মারবেড হোটেলে আসার পথে গাড়িতে বসে ঝাঁপি বলে, নীলুদা একটু তাড়াতাড়ি চল না। তখন নীলু বলে, আর মাত্র 15 কিলোমিটার আছে, আধ ঘন্টা সময় লাগবে। তুই এত চিন্তা করিস না, আমরা সময় মতো ঠিক পৌঁছে যাব। তাছাড়া তুই হোটেলে যাওয়ার সিদ্ধান্তটা নিয়ে একদম ভালো করেছিস। যা ফালতু মেয়ে একটা, না জানি দীপকে কোন গণ্ডগোলে ফাঁসিয়ে দেয়। এদিকে আমরা দীপ ইনকাকে দেখতে পাই। হোটেলে দীপ কাজ করছিল, তখনই ইনকা জিজ্ঞেস করে, আজকে রাতে কি খাবে, কি অর্ডার করব? তখন দীপ বলে, আমার জন্য শুধু একটা অমলেট। অমলেটের কথা শুনে ইনকা বলে, বেচে শুধু একটা অমলেট? এতদিন পর আমরা একসাথে হয়েছি, তাও বিজনেসের কাজের জন্য। অন্তত আজকে একটু বিয়ার হয়ে যাক, একটু তো আনন্দ ফুর্তি করতেই পারি। তুমি সবসময় আমার সাথে এমন কেন করো? কেন তুমি সবসময় আমার সাথে বিএফ আচরণ করো? ইনকার এসব কথা শুনে দেবার কিছু না বলেই বলে, ঠিক আছে, শুধু 1 বোতল বিয়ার, তার বেশি কিন্তু নয়। পরবর্তীতে ইনকা অর্ডার করে বিয়ার এনে তার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং সেটা দীপকে খেতে দেয়। পরক্ষণে দীপ খেয়ে ঘুমের জন্য নেটিয়ে পড়ে। এদিকে ইনকা মনে মনে বলে, তুমি যতই আজকে আমার থেকে এড়িয়ে চলো না কেন, তোমার সুখের সংসারে আমি আগুন জ্বালিয়ে দিবই। আজকে আমি সব আটঘাট বেঁধে ঠেলায় নেমেছি। অপরদিকে আমরা দেখতে পাই নীলু ঝাঁপি গাড়িতে আসার পথে কাসাই ফোন করে বলে, আমি পানিতে পা পিছলে পড়ে গিয়েছি, মাথায় আর পায়ে খুব লেগেছে। তোরা কি ওখানে পৌঁছে গেছিস রে? ঝাঁপি কথাটা বলেই কাসাই অজ্ঞান হয়ে যায়। তখন ঝাঁপি নীলুকে বলে, তুমি এক্ষুনি গাড়ি ঘোরাও, তোমার ফ্ল্যাটে যেতে হবে। কাসাই দিয়ে পড়ে গিয়ে মাথায় পায়ে খুব চোট পেয়েছে, কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরে চলো, আমরা আর সামনের দিকে এগোবো না। পরক্ষণে নীলু বলে, কিন্তু দীপ তুই বরং একবার চূর্ণি বিতানকে আমাদের ফ্ল্যাটে আসতে বল। তাছাড়া দেখ আমরা কিন্তু হোটেলের কাছাকাছি চলে এসেছি। পরবর্তীতে ঝাঁপি বারবার বলেই চলেছে, তুমি তাড়াতাড়ি ফ্ল্যাটের দিকে চলো, আমরা আর সামনের দিকে এগোবো না। কেননা ও প্রাপ্তবয়স্ক, যা হবে পরে দেখা যাবে। তুমি এখন বাড়ির দিকে চলো। পরক্ষণে নীলু বাড়ির দিকে গাড়ি গড়িয়ে চলে যায়। পরের সিনে আমরা দেখি ডাক্তার এসে কাসারের পা ব্যান্ডেজ করে দেয় আর বলে, ভয়ের তেমন কোনো কারণ নেই, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। এদিকে অজন্তা মনে মনে বলে, এসব কি ইনকার কাজ? কিন্তু ইনকা তো আমার মেয়ের কোনো ক্ষতি করবে না। এটা কি সত্যিই ভবিতব্য নাকি ইনকার কাজে সব? তবে যাই হোক, ঝাঁপিকে আটকানো গেল। কিছুক্ষণ পরে কাসায়ের জ্ঞান ফিরতে বলে, আমার জন্য তোদের আবার ফিরে আসতে হলো। কিন্তু দেখ, আমি তো এখন ভালো আছি, অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। ভোরের আলো ফুটতে এখনও কিছুটা সময় বাকি আছে, তোরা এক্ষুনি আবার বেরিয়ে পড়। তাছাড়া চূর্ণি তো আছে আমার সাথে। পরবর্তীতে নীলু ঝাঁপি হোটেলের দিকে আবার রওনা হয়। পরের দৃশ্যে আমরা হোটেলে দেখতে পাই সকাল হতে এক বিছানায় এক চাদরের নিচে দীপের ঘুম ভাঙতেই ইনকাকে দেখে ঝাঁপিয়ে উঠে আর বলে, তুমি এখানে কেন? তাছাড়া আমি তো ক্লান্ত হয়ে সোফায় শুয়ে পড়েছিলাম, তাহলে বিছানায় কিভাবে আসলেন? তখন ইনকা বলে, তোমার মুখে শুধু রেসপন্সিবিলিটি, দায়িত্ব, কর্তব্য, কিন্তু তুমি যে এখনও আমাকে ভালোবাসো সেটা আজকে রাতে আমি বুঝতে পেরেছি। আমার প্রতিটি স্পর্শ আমাকে বুঝিয়েছে আমাকে কতটা ভালোবাসো। এদিকে দীপ বলেই চলেছে, আমার কিচ্ছু মনে নেই, কি হয়েছে আমি কিচ্ছু জানি না, তুমি আমার সাথে এমন করতে পারো না। পরক্ষণে ইনকা বলে, তুমি আমার সাথে সময় কাটিয়ে কেন এখন অবিশ্বাস করো? কেন তুমি অস্বীকার করো? তুমি আমাকে একা ফেলে চলে যেতে পারো না। পরবর্তীতে দীপ দরজা খুলতেই ঝাঁপি নীলুকে দেখে বলে, তোরা এখানে? দীপের কথার কোনো উত্তর না দিয়ে ঝাঁপি ইনকাকে বলে, তুমি কতটা নির্লজ্জ সেটা আজকে দেখলাম। একটা সহজ সরল ছেলেকে পেয়ে তুমি তাকে এইভাবে ফাঁসিয়ে দিচ্ছ। নির্লজ্জ বেহায়া মেয়ে একটা, তোমার কখনো লজ্জা হবে না তাই না? ঝাঁপি এমন কথা শুনে ইনকা বলে, তুমি যতই যা বলো না কেন, দীপ এখনও আমাকেই ভালোবাসে। দেবের প্রতিটা স্পর্শ আমাকে আজকে রাতে বুঝিয়ে দিয়েছে যে তোমাকে নয়, আমাকে ভালোবাসে। তাছাড়া আমরা অনেক দিন দূরে আছি, আজকে কাছে পেয়েছে। পরবর্তীতে ঝাঁপি বলে, আমার স্বামীকে আমি খুব ভালো চিনি। একটা সচ্চরিত্রে ছেলেকে তুমি কিভাবে দুশ্চরিত্র করে দিতে পারো সেটা আমার থেকে ভালো কেউ জানে না। পরক্ষণে ঝাঁপি নীলুকে বলে, তুমি ওকে নিয়ে যাও। পরের সিনে ঝাঁপি ইনকাকে বলে, ও যদি এক বুক জলে দাঁড়িয়ে নিজের মুখে স্বীকার করো, তারপরেও আমি বিশ্বাস করব না, কারণ আমি জানি আমার স্বামী কতটা সৎ। পরবর্তীতে দীপ মুখ গোমরা করে দুশ্চিন্তা অবস্থায় গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। তখনই ঝাঁপি বলে, তুমি এত চিন্তা কেন করছো? কি হয়েছিল? তখন দীপ বলে, আমার কিচ্ছু মনে নেই, তবে কেন জানি না মনে হচ্ছে আমি তোকে ঠকাচ্ছি।
ঠকানোর কথা শুনে ঝাঁপি বলে, তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে ঠকানোর কথা আসলো কিভাবে? পরক্ষণে দীপ বলে, এখানে ভালোবাসার কথা আসছে না, আমি সবার সামনে তোকে আমার স্ত্রী হিসাবে মেনে নিয়েছি, সেটা আমার একটা দায়িত্ব আছে, সেই জায়গা থেকে আমি বলছি, আমার মনে হচ্ছে আমি তোকে ঠকাচ্ছি। আগামী পর্বে আমরা দেখতে পাব ইনকার মা সরকার বাড়িতে গিয়ে বলে, আমি আপনাদের ২৪ ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে ঝাঁপিকে ডিভোর্স দিয়ে ইনকাকে বিয়ে করতে হবে। পরক্ষণে ঝাঁপি বলে, আমিও ২৪ ঘন্টার মধ্যে প্রমাণ করে দেব কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।